ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অত্যন্ত উপযুক্ত দুজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু রয়েছেন আমাদের সাথে, এবং একই সাথে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান রয়েছেন আমাদের সাথে। আমরা রাজনীতিবিদ এবং সাংবাদিক দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস জাতিসংঘে তার ভাষণ শেষে এবং সেখানকার কার্যক্রম শেষে দেশে ফিরেছেন, এবং সেখানে থাকাকালীন অবস্থায় আমরা দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, বিশেষ করে জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অনেক রাষ্ট্রনায়কদের সাথে তার দেখা হয়েছে, কথা হয়েছে, সাইড লাইনে অনেক মিটিং হয়েছে। আমরা $13 বিলিয়ন পাবার একটা প্রতিশ্রুতি সেখানে আমরা দেখেছি, এবং বাংলাদেশের যে স্বৈরাচার পতনের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু তিনি তার যে ভাষণের মধ্যে, সেই ভাষণের মধ্যে তিনি উল্লেখ করেছেন, এবং একই সাথে বাংলাদেশের সাথে সহযোগিতাপূর্ণ যে মনোভাব, সকল রাষ্ট্রের প্রতি সেই মনোভাব পোষণের জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আলোচনাটা যেহেতু করবো অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি নিয়ে, এখানে নানা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এই পরিধিটা কি আসলে যতজন উপদেষ্টা আছে সেটা ঠিক আছে কিনা, আরও বাড়বে কিনা, বা একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে কিনা, সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমেই শামসুজ্জামান দুদু ভাই, আপনাকে এই আলোচনাটা দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে এই যে সফরটা যেটি করে শেষ করে আসলেন প্রফেসর ডক্টর ইউনূস, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলেন, আপনি $13 বিলিয়ন কথা আমরা শুনেছি প্রতিশ্রুতি পেয়েছেন, এবং সেখানে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতাদের সাথে কথা হয়েছে। আপনি মোটা দাগে এই সফরটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? মোটা দাগে মানে এক কথায় বলা যায় পরিপূর্ণ সফল একটি সফর এটা। ডক্টর ইউনূস যাওয়ার আগে দিয়ে যে ভাবমূর্তিটা আমাদের তৈরি হয়েছিল, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ গণতান্ত্রিক বিশ্বে আমরা একেবারে তলানিতে এসে ঠেকেছিলাম। ওখানে এক ধরনের ঘটনা ঘটতো জাতিসংঘ বা বিদেশে, এখানে প্রচার মাধ্যমে আরেকটি ঘটনা আসতো। সেটা আপনি বা আমাদের ইলিয়াস ভাই আরও ভালো বলতে পারবেন। অর্থাৎ আমাদের ভাবমূর্তি, অর্থাৎ এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ অর্জন করেছিলাম। সেই গণতান্ত্রিক বাংলাদেশটাকে গত 15 বা 16 বছরে এটা একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী বললেও কম বলা হয়। সেটা শুধু আমার দেশের মধ্যে এমন না, কিন্তু সারা বিশ্বব্যাপী এই পরিচিতি আমরা পেয়েছিলাম যে আমরা লুটেরা জাতি। অর্থাৎ এখানে টাকা যা সাহায্য আসার আর মানুষের করের টাকা, মানুষের আমানতের টাকা, এটা পাচার হয়ে যায়। এখানে ক্রস ফায়ার বা পিটিয়ে মানুষ মেরে ফেলা, গুম করে ফেলা, এগুলো খুব এতটাই সস্তা, এতটাই স্বাভাবিক ছিল যে এই নিয়ে খুব একটা বেশি এই দেশের মানুষও কথা বলতো না। কথা বলার সুযোগ ছিল না, লেখার সুযোগ ছিল না, বলার সুযোগ ছিল না। এই সব কিছুকে মানে আপনার অতিক্রম করে এই সফরে যদি আমরা অর্জন করে, যেটা বলি যে গণতান্ত্রিক বিশ্বে যেসব রাষ্ট্র পরিচিত গণতান্ত্রিক দেশ হিসাবে, তারা আমাদের সরকার প্রধানের সঙ্গে যেভাবে বৈঠক করেছেন, কথা বলেছেন, সম্মান দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, এটা মানে সমমর্যাদার ভিত্তিতে। আমি একটা ছোট দেশ আসে একটা বড় দেশ, বা আমি একটা তুলনামূলকভাবে অর্থনৈতিক বিপর্যস্ত দেশের সফল একটি দেশ, এইরকম পরিস্থিতিতে কিন্তু হয় না। এই বৈঠক সব থেকে ভালো দিক, আশ্চর্যজনক ঘটনা আমার কাছে মনে হয়েছে, গণতন্ত্র বিশ্ব আমাদেরকে বুকে টেনে নিয়েছে। বিশেষ করে মিস্টার বাইডেনের সঙ্গে যে একটা ছবি আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি, আমার খুব ভালো লেগেছে এই জন্যে যে আমরা কোথা থেকে কোথায় গেছি, কিন্তু আমার পার্শ্ববর্তী একটি দেশ যেটা মানে গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত, সারা বিশ্বে তার বড় দেশ হিসাবে পরিচিত, এমনকি 71 মুক্তিযুদ্ধের সময় তারা আমাদেরকে নানানভাবে সহায়তা করেছে। যুদ্ধে, শরণার্থী রক্ষায় বন্ধু দেশ হিসাবে আমরা তাদেরকে মনে করি, তারাও মনে করত। সর্বশেষ আমাদের গত পলাতক বা পালিয়ে যাওয়া যে প্রধানমন্ত্রী, তার জামানায় তারা সবসময় বলেছে যে বন্ধুত্ব এমন একটা মাত্রায় গিয়ে পৌঁছাইছে যেটা বিশ্বের স্মরণীয় বরণীয় একটি ঘটনা। এই
ধরেন গণতান্ত্রিক ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা তো গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য। তাহলে পরে যে কোনো গণতান্ত্রিক দেশ আগে যে পরিস্থিতিতে থাক না কেন, ওই বাইডেনের মতো তো বুকে জড়িয়ে ধরার কথা। কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী সাধারণ অধিবেশনে যাওয়ার পরও সে বাংলাদেশ নিকট প্রতিবেশী এবং সম্পর্কের এমন উচ্চ মাত্রায় থাকা কালে সে পালিয়ে, মানে শেখ হাসিনা যেমন বাংলাদেশ থেকে পালিয়েছে, আর উনি জাতিসংঘের থেকে পালিয়ে তার দেশে ফিরে এসেছেন। কার কথা বলছেন এটা? মিস্টার মোদি। আচ্ছা, কি হয়েছিল সেটি? সে তো বৈঠক করার কথা, বৈঠক করেনি তো আমাদের সরকার প্রধানের সঙ্গে। কিছুটা বলা যায় পালিয়ে সেখান থেকে চলে গেছে, মানে তাকে ফেস করার মতো তার মানসিকতা নেই। যদি মিস্টার ইউনূস হাসিনাকে চেয়ে বসেন, এই খুনিকে, এই লুটেরাকে মানে ফিরিয়ে দেওয়ার কথা বলে, হয়তো বা এই বিবেচনায় সে মুখ দেখাতে পারবে না, এই প্রশ্নের মুখোমুখি সে হতে পারবে না। কারণ এই দেশের যারা বাংলাদেশটাকে একের ফোকলা করে ফেলেছে, তার বৃহৎ অংশই এখন পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে বলে অনেকে মনে করছে। এমনকি ওই দেশে যেতে গিয়ে অনেকে মারাও যাচ্ছে। ছাত্রলীগের একজন সাবেক সেক্রেটারি না প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, কেন মারা গেছে? প্রচুর টাকা নিয়ে, ডলার নিয়ে যাচ্ছিল। এই ডলারই তার কাল হয়েছে, আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জেনেছি। এমন ওই যে তথাকথিত বিচারপতি মিস্টার মানিক, সেও টাকা নিয়ে পালাচ্ছিল, সেটা পত্রপত্রিকা আমাদের। এবং টাকার কারণে সে শুধু ওখানে নির্যাতনের মুখোমুখি বনে তার জীবন সংশয় দেখা দিয়েছিল। তো এই কোন জায়গায় আশ্রয় নিতে যাচ্ছে তারা? আমাদের বন্ধু প্রতিম দেশ হিসাবে যারা পরিচিত, যারা বন্ধু অথচ আমার পানি দেয় না, যারা বন্ধু আমার সীমান্তে প্রতিনিয়ত মানে মানুষ হত্যা করছে গত 16 বছরে, সেই সব সময় সেই সব কথা পেয়ে এই সফরের যখন আলোচনা আসে, তো বৃহৎ অংশটা তো আমার একটা কাছাকাছি যে মানে দেশটা, সেই দেশের ভূমিকাটা আমাদের সাফল্য আর তাদের লজ্জার বলে আমার কাছে মনে হয়েছে। জি, আপনি দুইটা প্রসঙ্গ এখানে তুলেছেন। একটা প্রসঙ্গ আপনি মানিক সাহেবের কথা বলেছেন, আমি বিচারপতি মানিক বলবো কিনা সেটা জনগণই হয়তো চিন্তা ভাবনা করবে। আমি কথিত বিচারপতি বলছি, কিন্তু আমি একটা জায়গায় মিস্টার ইলিয়াস আপনার কাছে আসতে চাই। সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যমের সাথে দীর্ঘদিন যুক্ত আছেন, থাকবেন, এবং জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন, ভবিষ্যতে যদি সুযোগ থাকে হয়তো আবার আসবেন। একটা প্রশ্ন কিন্তু দুদুভাই বরাতে কিন্তু আমার মাথায় আসলো যে বিচারপতি কিন্তু একটা সাংবিধানিক পদ এবং সেখানে তাকে শপথ গ্রহণ করতে হয়। তো এই যে মানিক সাহেবের যে কথা বলা হলো, তিনি কিন্তু সেখানে যখন ধরা পড়লেন তাকে জিজ্ঞেস করা হলো তার সাথে কি আছে, তিনি বললেন তার কাছে এত এত ডলার ছিল এবং তার কাছে ব্রিটিশ পাসপোর্ট সহ বাংলাদেশি পাসপোর্ট আছে। এই যে এই প্রসঙ্গটা আমি একটু অন্যদিকে চলে গেলাম, এটা দর্শকদেরকে একটু ক্লিয়ার করবার জন্য। একজন বিচারপতি তিনি কি দ্বৈত পাসপোর্ট নিয়ে বিচারপতি হতে পারেন কি না, এবং যদি হয়ে থাকেন কারা তাকে বানিয়েছেন, এবং সেই বিচারগুলো আসলে কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। এবং আমার সহ আলোচক যিনি রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দুদু ভাই এবং অনুষ্ঠান যারা শুনছেন, তিনি কেমন বিচারপতি ছিলেন আমি শুধু একটি ঘটনা বলি। এক পুলিশ তাকে সালাম করেননি, সালাম দেননি। পুলিশ তো আর বোঝে না যে কোনটা বিচারপতির ফ্ল্যাগ। সব বিশেষ করে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করেন, যদি ঊর্ধ্বতন কর্মকর্তা না হন, তাকে তিনি শাস্তি দিয়েছেন এবং সেই কারণ শেষ পর্যন্ত কিন্তু আইজিপির চাকরি চলে গেছে। তিনি তো এই ধরনের বিচারপতি ছিলেন। নিশ্চয়ই, আমি জানি না আপনার শোতে এসছেন কিনা, তিনি যে টেলিভিশন শোতে যেতেন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য এবং মানুষের এত ক্ষোভ তার প্রতি, আপনি দেখবেন যে এটা নিঃসন্দেহে খারাপ হয়েছে। বাট তাকে একজন দেশের বিচারপতি, তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে মানুষ তার উপর হামলা করেছে। এটা কিন্তু মানুষের ক্ষোভ থেকে, আপনি অন্য কিছু ভাবার সুযোগ নেই। সুতরাং এই এবং তিনি কিন্তু একটা ক্লেম করতেন যে আমি এখনো বিচারপতি। আমরা বলতাম, আমি দু একটা টকশোতে বলেছি যে অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি এটা মানতে চাইতেন না, বলতেন যে বিচারপতি কোনো অবসর নাই, তিনি সেটা দাবি করতেন। তিনি তো এয়ারপোর্টেও কিন্তু ওনাকে বিজনেস ক্লাস দেওয়া হয়। হ্যাঁ, সেটা আমি বলতেছিলাম। এটি কেমন, কি ধরনের মানুষের রুচি চিন্তা করেন যে আমি ইকোনমি ক্লাসে টিকিট কেটেছি, আমি জোর করে গিয়ে এই বিজনেস ক্লাবে বসে গেলাম। এটি কোনো সুস্থ, কিন্তু এরাই কিন্তু, এবং তিনি প্রধান বিচারপতি কেন হতে পারেননি সেজন্য নানা চেষ্টা তদবির করেছেন। আমি একটু আগের প্রসঙ্গে যাব, যেটা আমাদের
প্রধান উপদেষ্টা আমেরিকা ভ্রমণ নিয়ে আপনি বলেছেন, এটি অত্যন্ত সফল। এটি গেলাম এই কারণে আমাদের যে দেশ থেকে পালিয়ে আসলে আমাদের মূল আলোচনাটা ওইটাই ছিল। আমি দুদুভাই মনে করানোর জন্য কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যখন এই অধিবেশনে যেতেন, আমি 2 একবার ওখানে ছিলাম, মানে ওনার সঙ্গে যাইনি, আমরা অন্য প্রোগ্রামে গেছি, বাট আমি ওখানে ছিলাম। তিনি হোটেলে দিনের পর দিন ওয়েট করতেন একজন সাদা চামড়ার মানুষ পাওয়া যায় কিনা, তার সাথে একটা ছবি তুলে মোটামুটি কোনো পর্যায়ে আসে বাংলাদেশে পাঠাবে। এবং বাংলাদেশে যে তার কি বলে বসংবাদ মিডিয়া ছিল, যারা তার কথায় উঠতো বসতো, তারা সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে বলতেন। এবং আমাদের তো জাতি হিসেবে এত আমরা লজ্জা পেয়েছি, আপনি নিশ্চয়ই দেখেছেন নয়াদিল্লিতে মিস্টার বাইডেনের সঙ্গে তিনি ছবি তোলার জন্য লাল গালিচা বাদ দিয়ে এবং কাপড় হাঁটু পর্যন্ত প্রায় উঠিয়ে এই যে ঘাসের উপর দিয়ে দৌড়ে গেছেন। এরপর তো তার সাথে কীভাবে একটা সেলফি তোলা যায়, বাংলাদেশের মানুষের কাছে এগুলো সেল করবে, এ ধরনের অনেক হাস্যকর চেষ্টা তিনি করেছেন। বাইরে ইউনূস সাহেব 12 জন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সাথে তার বৈঠক হয়েছে এবং মিস্টার বাইডেনের সাথে বৈঠক হচ্ছে, এটি কিন্তু এই পর্যায়ে 3 দশক পরে। আর দুদুভাই একটি চমৎকার কথা বলেছেন, মোদি পালিয়ে আসেন। তিনি 2টি কারণে পালিয়ে আসেন বলে আমরা জেনেছি এবং নিশ্চয়ই অনুষ্ঠান যারা দেখছেন তাদের ব্যাপক আগ্রহ রয়েছে এটি জানা। তিনি কি জবাব দেবেন যে এক গণহত্যাকারী এবং বাংলাদেশে যত ছাত্র জনতা নিহত হয়েছেন তিনিই তো দায়ী। এবং তিনি তো চেয়েছিলেন নিশ্চয়ই, আমরা তার পতনের পর দেখেছি তিনি এমনও বলেছিলেন যে বিমান বাহিনী প্রধানকে এই সমাবেশের মধ্যে বোমা মারার জন্য তারা রাজি হননি। এবং তিনি তখন পুলিশকে বাহবা দিয়েছেন, পুলিশের আইজিপিও ছিলেন, তাকে বাহবা দিয়েছেন, বলেছে তোমরা কি করো। সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধানকে বলছে যে সমাবেশের উপর বোমা মারো, তিনি রাজি হননি। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, তাকে আশ্রয় দিয়েছে। মোদি এটার কি জবাব দিবেন? নাম্বার টু, এই যে বাংলাদেশের সীমান্তে মানুষ হত্যা করা হয়, এর কিন্তু পৃথিবীর কোনো সীমা, যেমন পাকিস্তান, বলা হয় যে পাকিস্তান ভারত সৃষ্টির পর থেকে বৈরী রাষ্ট্র, কিন্তু তাদের সীমান্তে কিন্তু এত লোক হত্যা করা হয় না। আমাদের এখানে যেটি হয়, সবচেয়ে বড় কথা যেটি সেই প্রশ্ন যদি করেন যে একটি দল বিনা ভোটে ভোট ডাকাতি করে ডামি ইলেকশন করে 15.5 বছর ধরে ক্ষমতা দখল করে রেখেছে, ভারত দাবি করেন যে তারা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেই দলটিকে অন্ধভাবে জনগণের সাথে কোনো সম্পর্ক না রেখে কিভাবে সমর্থন করছেন আপনি? এই প্রশ্ন যদি ইউনূস সাহেব করতেন তার কাছে কিন্তু কোনো জবাব ছিল না। তো সেই জন্য তিনি পালিয়ে এসেছেন, দেখা করতে চাননি, কারণ তিনি বাইডেনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি না। তিনি যতই ভাবেন তিনি ট্রুডোর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি না, তাই না? তো সুতরাং এই প্রশ্নে কি জবাব দেবেন সেই কারণে তিনি আমার মনে হয় শেষ পর্যন্ত সাক্ষাৎ করতে চাননি। তো আর আমাদের ইউনূস সাহেব আরও একটি বিষয় বলেছেন খুব ভালো, যে রোহিঙ্গার সমস্যা নিয়ে। আমরা জানি যে রোহিঙ্গার এদেশে বিভিন্ন সময় এসছে, প্রথমবার এসেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, তিনি কিন্তু সেই রোহিঙ্গা ফেরত পাঠাতে সফল হয়েছেন। এবং অত্যন্ত আশার কথা হচ্ছে, ভালো কথা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার সময় এসেছিল, তাদেরকেও তিনি কিন্তু পাঠিয়েছিলেন, যদি সব যায়নি, কিছু থেকে গিয়েছিল। এবং এখন এমন একটি প্রচার আছে যে এই প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তিনি মানবিক বাংলাদেশকে একটি কি বলে নির্যাতনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠার পর মানুষ হত্যায় দুদুভাই নামে মামলা কয়টা আছে আমি জানি না, হাজার হাজার মামলা মানুষের নামে। এই সোহেল ভাইয়ের নামে নাকি 500 বেশি মামলা হাবিবুল সোহেলের বিরুদ্ধে। তিনি নাকি খুব শান্তির দূত, তিনি নোবেল পুরস্কার পাবেন। এবং আমার একটু স্মৃতি মনে আছে, আমি তখন আমেরিকা ছিলাম, তো ওই দিন উনিও আসছেন, ওই দিন বা 2 দিন আগে। তখন আমি দেখেছি এই যে রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এক মহিলা লীগ নেত্রী বলছে না আমাদের প্রধানমন্ত্রী নোবেল পেয়েছেন এই জন্য আমরা দাঁড়িয়েছি এখানে, এমন একটা ভাবমূর্তি দেওয়া হয়েছিল। এবং সেই কারণে আমাদের এখানে আমাদের বর্ডার গার্ড কেন আছে, আমাদের সীমান্ত রক্ষী কেন আছে? অন্য দেশ থেকে যদি কেউ অবৈধভাবে ঢুকতে না পারে, কিন্তু আমরা দেখলাম কি 8 থেকে 9 লাখ রোহিঙ্গা ঢুকে গেল এবং তাদের কোনো প্রকার বাধা দেওয়া হলো না। এটি স্বাধীন দেশের চরিত্র হতে পারে না। সুতরাং এইসব কি বলে যে জনতুষ্টিমুখী কিছু নীতি তিনি করছেন। কারণে আমরা যদি আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার সফরকে আমরা
বলতে পারি যে সফরটা অত্যন্ত ফলপ্রসূ সফর হয়েছে এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশ একটা উচ্চ মাত্রায় তারা যেতে পেরেছে এবং ইউনুস ম্যাজিক হিসাবেও কিন্তু অনেকে আখ্যায়িত করেছে। এবং ইউনুস ম্যাজিকের জাদুতে আমি জানি না, আমরা আগামী দিনগুলো যে অপেক্ষায় আছি, একটা জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সেই প্রক্রিয়ার অপেক্ষায় আছে। আমি দুধ আপনার কাছে আসে, আপনারা রাজনীতি করেন, রাজনীতির কথাই বলবেন এবং একই সাথে জনগণের কথা বলেন, এটা তো স্বাভাবিক। যারা রাজনীতি করে তারা রাজনীতির কথা বলবেন, জনগণের কথা বলবেন, দেশের কথা বলবেন, দশের কথা বলবেন। একটা বিষয় খুব আলোচনায় কিন্তু এখন আসছে, জুলাই আগস্ট যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, যে দলগুলো ঘটিয়েছে, সর্বশেষ মনে আছে যে 5ই আগস্টের মাত্র 2-3 দিন আগে যে 14 দলের নেতা নেত্রীরা তারা গিয়ে কিন্তু গণভবনে দেখা করলেন, কথা বললেন এবং সেনাবাহিনীকে ডিপ্লয় করার জন্য তারা বললেন। তো এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই দলগুলোকে নিষিদ্ধ করা যায় কিনা, নিষিদ্ধ করা উচিত কিনা, যারা এতগুলি মানুষকে হত্যা করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, অন্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, পা নাই, হাত নাই, মাথা নাই, খুলি নাই। আপনি আপনার বিশ্লেষণে কীভাবে দেখবেন এই দলগুলোকে নিষিদ্ধ করার বিষয়ে? আমি এখানে ছোট করে বলি, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ যেসব দেশে দেশে আমরা লক্ষ্য করি, তার ভিতরে আপনার জার্মানিতে নাৎসিবাদ, হিটলারের দল, সেটি কিন্তু এখনও ওই নাৎসি দলের সঙ্গে বা মতবাদের সঙ্গে যারা বিশ্বাসী পাওয়া গেলে তাদের কিন্তু এখনো বিচার করা হয়। স্টিল তাদের কিন্তু সেই বহু যুগের আগের, এখনো যদি সেই 45 সালের ঘটনা, 43 সালের ঘটনা, এখনো কিন্তু তারা সেই দেশে নিষিদ্ধ। সেখানে নাৎসিবাদের প্রসঙ্গ আসলে আপনার মুসোলিনির ইতালি, সেই জায়গায় একই ঘটনা। বাংলাদেশে যে সর্বশেষ গণহত্যাটা 3-4 দিনের মাথায়, মানে আজকে না গতকাল পত্রিকায় দেখলাম প্রায় 1,500-এর ঊর্ধ্বে ছাত্র জনতাকে নির্বিচারে, যেটা ইলাজে খুব করছে যে 3 বাহিনী তাদেরকেও বোমা ফেলার কথা বলা হয়েছে, নির্বিচারে মানুষ হত্যার কথা বলা, সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে, নৌবাহিনীকে, তারা এটা অপোজ করছে। হ্যাঁ, অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই সেনাবাহিনীর একজন চৌখস মানে কর্মকর্তা স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার নাম শহীদ জিয়া রহমান। এটা কিন্তু ইতিহাসে বিখ্যাত একটি ঘটনা। যেই সময় কোনো রাজনৈতিক ব্যক্তিরা সেই সময় দায়িত্ব পালন, অর্থাৎ স্বাধীনতা ঘোষণা করেন নাই, মাথায় আসে নাই, তিনি করছেন। পরবর্তী সময় এক দল, সকল সংবাদপত্র বাতিল, এক নেতা এক দেশ, বলা হয়তো বঙ্গবন্ধুর বাংলাদেশ, মানে আর কেউ নাই। সেটি যখন একটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটি পরিস্থিতিতে, বলা যায় যার মানে যে উত্থানও বিস্ময়কর, পতনও বিস্ময়কর, তারপরে কিন্তু যে শূন্যতা তৈরি হয়েছিল, ওই মানুষ, সেই সেনাবাহিনীরই সেই ব্যক্তিটি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, বীর উত্তম, তিনি কিন্তু আবার দায়িত্ব নিয়ে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, একটা সামরিক ব্যক্তি দেখেন, রাজনৈতিক দায়িত্ব যেটা 71 সালে রাজনীতিবিদরা সেই সময় পালন করতে ব্যর্থ হওয়ার কারণে তিনি এগিয়ে এসেছিলেন। যদি যে কেউ একজন এই ডিক্লারেশনটা দিত তাহলে তার দরকার হতো না। বাকশাল না হলে পরে তাহলে সকল সংবাদপত্র আবার পূর্ণ প্রকাশ অথবা আওয়ামী লীগকে পুনর্জীবিত করা, সবই তার হাত দিয়েছে। আমি কেন সেনাবাহিনীর কথা বলছি, ঠিক আরেকজন সেনাপ্রধান এরশাদের থেকে সরিয়ে গেছিলেন 90-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সেনাবাহিনীকে। এবং এখনো আপনি লক্ষণীয় বিষয়, ভালো কি মন্দ সে আলোচনা আমি যাচ্ছি না, এই কেয়ারটেকার যেটাকে আমাদের খুব সমর্থনযোগ্য, পপুলার এবং দেশের মানুষ যাদেরকে পছন্দ করে, তাদের মুখ থেকে বলার আগে সেনাপ্রধান কিন্তু কতদিনের মধ্যে ইলেকশন হবে একটা ইঙ্গিত দিয়েছে। তারপরে আমাদের বরেণ্য ব্যক্তি এই ডক্টর ইউনুস বলেছেন ইলেকশনের ব্যাপারে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ইতিহাসের রাজনীতিতে গণঅভ্যুত্থান দুটি ঘটছে। পরিবর্তন আমি পছন্দ করি আর না করি, সেনাবাহিনীর ওই যেসব চৌখস অফিসাররা তারা দায়িত্ব নিয়েছে, মনে হতে পারে এগুলো খুবই ভয়ঙ্কর, খুবই
ন্যাক্কারজনক, খুবই বিপজ্জনক। কিন্তু এর দ্বিতীয় বিকল্প কি পথ ছিল সেটা নিয়েও কিন্তু কেউ আলোচনা করে। আমি রাষ্ট্রবিজ্ঞানে নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। ইতিহাসে এই ধরনের ঘটনা যারা তৈরি করে তারা তার দায় নিতে চায় না। যারা এর থেকে মুক্তির পতাকা উড্ডীন করে তাদেরকে আমরা দায় দিতে চাই, এটা ঠিক না। সেই জন্য আজকে যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে, এই সরকারের প্রধান যিনি, তিনি শুধু আমার দেশে না, একটু আগেও আমরা বললাম যে জাতিসংঘে তিনি সফল হয়েছেন, সারা বিশ্বব্যাপী তার একটা ভাবমূর্তি আছে, পজিটিভ ভাবমূর্তি। তিনি যখন এই হাসিনা তার বিরুদ্ধে, শেখ হাসিনা তার বিরুদ্ধে একটার পর একটা মামলা দিয়েছেন, বাংলাদেশে কিন্তু এত মামলা, যেরকম বিএনপি সব বিরোধী দলের নেতাকর্মীদের 60 লক্ষ মামলা আছে, আসামি 2.5 লক্ষ মামলা। বেগম জিয়া, তার মহাসচিব তারেক রহমান, এমন কেউ নাই, আমি বিএনপির কথা বলছি, ঠিক তেমনি মিডিয়াতে আছে, পেশাজীবী আছে, যারা কিন্তু গণতন্ত্রের কথা বা আন্দোলন করছে, সংগ্রাম করছে, তারাই নির্যাতন এবং বিচারকও আছে। আমরা দেখেছি একজন বিচারককে একটা তার রায় দিবার জন্য দেশ থেকে চলেও যেতে হয়েছে, তার স্ত্রীর ইন্তেকাল করার পরে সে আসতে পারেনি। যে বিপর্যয়ের মধ্যে সে পড়ছে, এটাকে মানবতার ভয়ঙ্কর একটা দিক। তো যাই হোক, সেই সব বিবেচনায় আমি ডক্টর ইউনূস এবং তার সঙ্গে যারা উপদেষ্টা আছেন তারা খুবই পাণ্ডিত্যপূর্ণ, গবেষক, বিচক্ষণ ব্যক্তি বলে আমি মনে করি। এদের কাছে কিন্তু বাংলাদেশের 16 বছরের যে ব্যর্থতার বোঝা, দুর্নীতি বলেন, আইন শৃঙ্খলা বলেন, রাজনীতি বলেন, ঠিকভাবে তাদের কিন্তু মাথার উপর এটা চাপছে। সেই জায়গায় তারা যদি এটা সবার সঙ্গে, দেশবাসীর সঙ্গে, যেমন দেশবাসী নাপছিল বলে তৎকালীন ফ্যাসিবাদ কিন্তু পালাতে বাধ্য হয়েছে, ঠিক তেমনি আমার মনে করি যে এই 1 মাস, অর্থাৎ 16 বছরের আন্দোলন, 1 মাসের মধ্যে এটা ফিনিশ করছে, শুরুটা ছাত্ররা করছে, এটা না, এটা তাদের ওখান থেকে আসছে। কিন্তু সমগ্র দেশবাসী, আমি রাস্তার মধ্যে, আমরা মনে হয় আপনারা একমত হন, এতটুকু বাচ্চাও তার বাপের সঙ্গে মায়ের সঙ্গে রাস্তায় নামছে, আর বাপ মারা নামছে, তার সন্তানটা কোথায় গেল, তারা তো একা মরতে পারে না, সেই জন্য তারাও নেমে গিয়েছে। এই 16 বছরের পাপকে পরিষ্কার করছে 1 মাসে এই ছেলেগুলো, তরুণরা। তাহলে আমরা তরুণদের উপরে বিশ্বাস করতে পারি, ছাত্রদেরকে বিশ্বাস করতে পারি, কারণ এরা ইতিহাস নির্মাণ করছে। 52, 62, 69, 71, কোন জায়গায় নেই তারা। এবং 90-এর কথা যদি আমরা বলি, 24-এর কথা বলি, আমরা এই আলোচনায় ফিরতে চাই। এবং আমরা, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে আমাদের সেনাবাহিনীর যে নির্ভীক, তাদের যে সহযোগিতা, সাহসিকতা, এবং একজন সাবেক প্রধানমন্ত্রী কিভাবে দেশ থেকে চলে গেলেন, সেই কথাগুলো আমরা শুনছিলাম। আমরা আবারও এই আলোচনায় ফিরে আসবো। ইস্পাত মির্জাপুর শুভরাত্রিতে আমাদের সাথে রয়েছেন অত্যন্ত বিশিষ্ট রাজনীতিবিদ শামসুজ্জামান দুদু, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস খান রয়েছেন। তারা দুজনেই আবারও আমাদের অতিথি হিসাবে বিরতির পর যুক্ত থাকবেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। ইস্পাত মির্জাপুর শুভরাত্রিতে আবারও স্বাগত জানাচ্ছি। অতিথি হিসেবে রয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এবং সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আমরা বিরতির পূর্বে কথা বলছিলাম জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যেসব ব্যক্তি বা দলের দায় রয়েছে তাদের রাজনীতি নিষিদ্ধ করা বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি তার সঙ্গে মিস্টার ইলিয়াস খান, আপনার কাছে একটা জিনিস যুক্ত করতে চাই। এই একই প্রশ্ন কিন্তু আপনার সাথে থাকলো, কিন্তু একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে গিয়ে, যেমন গত কিছুদিন থেকে বেশ আলোচনা হচ্ছিল, এবং ডক্টর বদিউল আলম মজুমদার আমার একটা অনুষ্ঠানে এসে, ছায়া সংসদে এসে তিনি বলেছিলেন যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যদি আওয়ামী লীগের কাউকে খোঁজ করে পাওয়া না যায়, কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে যায়, আমার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন তাহলে এই নির্বাচনে গ্রহণযোগ্যতার প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন তৈরি হবে না, অর্থাৎ নির্বাচন গ্রহণযোগ্য হবে। আপনি কি মনে করেন যে এই হত্যাকাণ্ডের দায়ে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হবার জন্য যে কথা বলা হচ্ছে সেটা কতখানি যুক্তিযুক্ত? একই সাথে যে আসন্ন যে জাতীয় নির্বাচনের জন্য এখন মানুষ অপেক্ষা আছে, সেখানে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারে, না করতে চায়, সে নির্বাচন নিয়ে কোনো ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে কিনা? এবার তো 62টা দল তারা নেয়নি, যে 7 তারিখ ইলেকশন করলো, 5টি দল পার্লামেন্টে ছিল, তথাকথিত 5টি দল, আর 62টা দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যদিও অনেকের ইয়ে নেই, বাট কোনো না কোনো সেট আপে তারা নির্বাচনে যেত যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো। নিবন্ধন দেয়নি তাদেরকে, অনেক কিছু। আর নিষিদ্ধের যে কথা আসছে না, এই যে 15.5 বছর দুর্বিনীত শাসন,
ইদানিং দেখছি যে এই শাসন যারা দীর্ঘায়িত করতে সহযোগিতা করে, জাতীয় পার্টি বিশেষ করে, তারা দেখলাম খুব সুশীল হয়ে গেছে। যেমন 15 তারিখে আমি গেলাম 7 তারিখের দিন 8 তারিখের দিন শপথ নেন বঙ্গভবনে, জাতীয় পার্টির নেতৃবৃন্দ আছেন দেখলাম, এবং ভীষণ সুশীল হয়ে গেছে। বাট তারা কিন্তু এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখায় তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। আর ধরুন হাসিনুল্লাহ ইউনূস সাহেব, রাশিদ মেনন সাহেব, তারাও তো করেছে, তারা অন্তত তাদেরকে অ্যারেস্ট করেছে। আমি জানি না দল নিষিদ্ধ করা হবে কিনা, কিন্তু জাতীয় পার্টি দেখলাম তো খুব সুশীল হয়ে গেছে। তারা সব প্রোগ্রামে যাচ্ছে, খুব গণতন্ত্রের পক্ষে কথা বলছে, নানা কিছু করছে। তাদের ব্যাপারে কারো কোনো, আমি দুদুবের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমি জানি না দেখেছি কিনা যে ইভেন সব দলে যখন প্রোগ্রাম হয় নেতৃবৃন্দ থাকে, তারাও 2-1 জন থাকেন না। এটা কি আমি বুঝলাম না। আর আওয়ামী লীগ না আসলে যেটি বদিউল আলম মজুমদার সাহেব বলেছেন যে ইলেকশন বৈধ হবে কিনা, আওয়ামী লীগ যদি ইলেকশন না করতে পারে, কারণ এখন তো আওয়ামী লীগের তো অধিকাংশ ছিল সুযোগ সন্ধানী, তারা অনেক সুবিধা নিয়েছে, নানা অবৈধ সুবিধা নিয়েছে। যেমন পার্লামেন্টের অধিকাংশ ব্যবসায়ী, এরা তো এখন ব্যবসায়ীদের বক্তব্য দেখলে আপনি বুঝবেন যে এরা আসলে তো জেনুইন আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগে এ ধরনের লোকই বেশি ছিল, এবং আওয়ামী লীগের ব্যর্থতা হচ্ছে গত 15.5 বছর ধরে তাদের নেতাদের কি বলা যায় যে মানুষের মধ্যে হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য নানা চেষ্টা করেছে। ইভেন আমি তো জানতাম না যে স্কুলেও নাকি শপথ করানো হয়। স্কুলে আমরা যে অ্যাসেম্বলি করতাম, সেই অ্যাসেম্বলির আগে ছাত্রদের শপথ করানো হয়। এটা কি পাঠ করানো, সেখানে সব মুক্তিযুদ্ধ যত বিকৃতি ইতিহাস সেখানে এত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি যে স্বাধীনতা ঘোষণা করছেন, এগুলো বললে তো ঘাড়ে কল্লা থাকতো না কারো বাংলাদেশে, এই অবস্থা সৃষ্টি করেছিল। সুতরাং আওয়ামী লীগের লোকজন নেক্সট ইলেকশন তারা করবে বলে আমি মনে করি না, বা তাদের সেই সাংগঠনিক দক্ষতা, যদিও দাবি করতে চায় যে বাংলাদেশের গ্রামগঞ্জ পর্যন্ত তাদের কি বলে যে শাখা রয়েছে, তাদের নেতা কর্মী রয়েছে, সেই অবস্থা আছে বলে আমি মনে করি। এখন কি আছে সেরকম? এমন দুর্বিনীত শাসন চালিয়েছে। ধরুন আমরা ঢাকায় কোনো ঝামেলায় পড়লে আমি আপনার কাছে বলতে পারবো, দুদুবাড়ির কাছে বলতে পারবো, বা আরো 2 জন রিস্ক হতো। গ্রামের মানুষকে যে কত ভোগান্তির সৃষ্টি করেছে, তাদের যাওয়ারও জায়গা নেই, বলারও জায়গা। নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে এই আন্দোলনের সময়, বিশেষ করে ইলেকশন আগে, এই যে দামি ইলেকশনটি হলো, এই যে নরসিংদী দিকে চরে গিয়ে থাকছে বিএনপি নেতা কর্মী, খাবার নাই, পানি নাই, কত দুর্বিষহ জীবনযাপন। এইসব কারণে নিজেরাই ভয় এখন পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতার পরে 3.5 বছরে মানুষকে অত্যাচার নির্যাতন করে 21 বছর ক্ষমতায় আসতে পারেনি, আর এবার করছে 15.5 বছর। সুতরাং যে খুব দ্রুত তারা ক্ষমতায় চলে আসবে, যদি আমার অনেক বন্ধুরা ভাবছেন এখনকার পৃথিবীর কোনো স্বৈরাচার কিন্তু পতনের পরে আর ক্ষমতায় আসতে পারে না। আপনি দেখুন হোসনি মোবারক, এই পারভেজ মোশাররফ, এই যে রাজাপাকসে ফ্যামিলি আমাদের একদম কাছে, যারা একদম কাপড় চোপড় ছেড়ে পালিয়েছিল, তারাও কিন্তু এবার 4th হয়েছে বোধহয়, ইলেকশন দাঁড়িয়েছিল। সুতরাং ওই আত্মতুষ্টিতে এমন বলা হচ্ছে যে 3 মাসের মধ্যে ক্ষমতায় আসবে, নানা কিছু বলছে। আমরা ডিজিটাল মাধ্যমে কল্যাণে জানি, কিন্তু সেই বাস্তবতা বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। কারণ এবারে আন্দোলনটি, ছাত্র আন্দোলনটি, এটি কিন্তু এক অর্থে ব্যাপক ছিল। যেমন 90-এর যে আন্দোলন, যা দুদুভাইদের নেতৃত্বে, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আপনি তো ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে 4-5টি প্রতিষ্ঠান এরকম ছিল। কিন্তু এবারে কিন্তু গ্রামে গঞ্জে সর্বত্র, এবং এবার বিশেষ দিক হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তখন তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় 90-এর আন্দোলনের সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় আন্দোলন হয়েছে। এবং এই যে জেনারেশন যারা এই আন্দোলন করেছে, ধরুন 20 থেকে 27 বছর বা 30 বছর, এরা কিন্তু এক ধরনের কি বলে, প্রথম তারা দাবি করেছিল শুধু কোটা সংস্কার, কিন্তু তারা কিন্তু এক ধরনের রাজনৈতিক সচেতনতাও তাদের আছে। যেমন আমার এক ধরনের অভিমান জন্ম নিয়েছে দুদুভাই, যে এরা শুধু নিজেদের কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের সকল গণতন্ত্র উদ্ধার করার জন্য সবকিছুতে অগ্রভাগে, তারা নিজেদের কথা বলছে কেন? ঠিকই, কিন্তু তারা দেখবেন যে শেষে এক দফায় চলে আসছে যে এই সরকারের পতন। তখন আওয়ামী লীগের বন্ধুরা বলতে চেষ্টা করেছেন তাদের দাবি তো প্রি প্ল্যান্ড। তো এইটার ভালো দিক হচ্ছে যে এলাকার রাজনৈতিক ক্ষমতা থাকবে, রাজনীতি করার মতো আরও তাদের 20-25 বছর বয়স আছে, এবং তাদের মধ্যে যে ঘৃণা জন্ম নিয়েছে আওয়ামী লীগের প্রতি। কারণ আমরা এত স্বল্প সময়ে এত মানুষ, আমি জানি না পৃথিবীর অন্য কোথাও কোনো
সিভিল ওয়ার অন্য কথা, কোনো স্বৈরাচারী আন্দোলনে এত মানুষ নিয়ে, এই যে রাজা পাকসে যখন 10 জন মানুষ মাত্র নিহত হয়েছে, তারা কিন্তু পালিয়ে যেতে পারছে, কাপড় চোপড় ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর আমাদের এখানে দেখুন, শুধু এটা না, আপনি বিডিআর বিদ্রোহে দেখুন, মহান মুক্তিযুদ্ধে মাত্র 9 জন ঊর্ধ্বতম কর্মকর্তা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আর সেখানে 57 জন কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে। সুতরাং এই জেনারেশনে একটা ঘৃণা তৈরি হয়েছে আওয়ামী লীগের প্রতি। আপনি দেখুন, জন্মের পর থেকে আওয়ামী লীগের নাম শুনেছে, যাদের এখন 17, 18 বা 20 বছর 25 বছর আওয়ামী লীগ ছাড়া কিন্তু শুনেনি। কিন্তু এই যে তরুণ সমাজ, এদের কিন্তু টানতে পারেনি আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগের দুর্ভাগ্য, এটা বাড়াবাড়ির কারণে হয়েছে আমি মনে করি। কারণ এগুলো আফ্রিকার দেশে থাকে, যে নেতার ছবি সব জায়গায়, তার ভাস্কর্য সব জায়গায়, এগুলো গণতান্ত্রিক দেশে কিন্তু আমরা সেই ভাস্কর্যের কি হয়েছে সেটা তো আমরাও দেখেছি, জাতীয় দেখেছি, এবং আমরা এমনও দেখেছি, যদিও এটা আলোচনা কতখানি যুক্তিসঙ্গত, আমাদের বিশেষ বাহিনীর আলারাও কিন্তু আমরা দেখেছি যে তারা সে ভাস্কর্য ভেঙেছে, যে ভাস্কর্যের কথাগুলি বলছিলেন, যেখানে সেখানে ভাস্কর্য বসানোর কথা বলছেন। তবে এই প্রসঙ্গটি কিন্তু একটু আপনার সাথে করে আমি ছাত্র রাজনীতির দিকে যেতে চাই। এই যে এখন এই আওয়ামী লীগ যে নির্বাচন করবার প্রশ্ন, যেটি আমরা কিন্তু আলোচনার আগেই বলেছি, কেউ তো নাই আসলে, মূলত অনেকেই পাহাড় থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে, কেউ দুই একটা মাঝে মাঝে আমরা কিন্তু ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পাই কি একটা স্টেটমেন্ট আসে, সেটাও সঠিক কিনা আমি জানি না, মাঝে মাঝে দেখি। তো এই নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে, তাতে যদি তারা অংশগ্রহণ না করে, যেটি বললো 62 দল অংশগ্রহণ করতে পারেনি, তো সেটি কি বিএনপি বা অন্য জামাত বা অন্যান্য যারা আছেন তাদের উপরে দায় আসবে কিনা, যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে গেল? নির্বাচন অংশগ্রহণের প্রশ্নটা উঠছে কেন? কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে আমরা চিন্তা করছি। প্রশ্নটা তো যথেষ্ট না আমার কাছে মনে হয়েছে। দল হিসেবে তারা পলাতক, প্রকাশ্যে তার প্রধান, তিনি শত শত মানুষকে হত্যা করেছেন। শুধু যদি আমি এই পিরিয়ডটা 1 মাসেরটা তো না, 1,500 উপরে, আপনি 16 বছর প্রায় যে হত্যাকাণ্ড, লুটপাট, এটা মানে আপনার ধরেন আপনার শরীরে যদি একটা ক্যান্সার হয়, যদি বাঁচতে হয়, এই অংশ তো বাদ দিতে হয়। এটা তো বিজ্ঞানসম্মত, তো গণতন্ত্র বিজ্ঞানসম্মত। আপনি গণতন্ত্র যদি আপনি রক্ষা করতে চান, তাহলে আপনার ফ্যাসিবাদকে বাদ দিতে হবে। এই যে ইলিয়াস ভাই খুব ভালো কথা বলেছেন, যে ইনু সাহেব যদি জেলে থাকে, মেনন সাহেব যদি জেলে থাকে, তারা তো তার সহযোগী আওয়ামী লীগের। আওয়ামী লীগ মানে ফ্যাসিবাদের সহযোগী, স্বৈরতন্ত্রের সহযোগী, এই জন্যই তারা জেলে, তারা লুটেরার অংশীদার। তাহলে পরে সবথেকে মানে আনুষ্ঠানিকভাবে, মানে সাংবিধানিকভাবে, মানে যে সংবিধান টোটাল আমাদের ব্যবস্থাটা ধ্বংস করে, সে তো 1 নম্বর সহযোগী তো জাতীয় পার্টি। সে কি করে জেলখানার বাইরে থাকে? মানে এই 3টা আপনার তারা এই ব্যবস্থার অধীনে থাকছে। যে কোনোভাবে হোক, আপনার 14 থেকে পরবর্তী যে ঘটনা, সংবিধান এদেরকে অ্যাকসেপ্ট করেনি, তারা জোর করে সংবিধানকে তছনছ করছে, আইনকে তছনছ করছে, সিস্টেমকে তছনছ করছে। তারা এটা তো খারাপ, মানে তারা নিজেরা প্রমাণ করছে কোনো ইলেকশন গ্রহণযোগ্য না। তো এখন তারা না আসলে অবৈধ, বরঞ্চ তারা আসলেই তো অবৈধ ঘটনা ঘটবে আমার বিবেচনা। আচ্ছা, তারা যদি এখানে আসে, আপনি বিচার করলেন না, জেলে নিলেন না, সাজা দিলেন না, তারা কি করে আসবে? আপনার তারা পার্টি প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্তপক্ষে 20 জন আছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। আপনি ট্রাইব্যুনাল তারা ফেস করলে তো 1-1.5 মাসের ভিতরে তাদের ফাঁসি হবে। আপনার মানে 20 থেকে মানে 18 থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা তারা এই দেশ থেকে সরাইছে। তো এইগুলো আপনি ফেস না করার আগে তারা ইলেকশনের প্রশ্ন আসছে, আপনি তো ক্রেন দিয়ে উঠাতে পারবেন না। আপনার আপনারা দেখেন যে বাংলাদেশের 52-53 বছরের ভিতরে নানান ধরনের রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনকি বোধহয় শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হওয়ার পরও তাদের অন্যভাবে কিন্তু এই পরিণতি হয়নি, উনি জীবন দিয়েছেন। কিন্তু তার কন্যা হিসাবে দেখেন, একটাও তো বাংলাদেশি না। শেখ হাসিনা, আমি জানি না তার পাসপোর্ট বাংলাদেশি কিনা, অন্য কারোর পাসপোর্ট কিন্তু বাংলাদেশি না। তো সে পালাইছে,
পালাইছে মানে না নিয়ে যদি না যেতে পারতো তাহলে পরে কি পরিণত তো এটা কল্পনা করা কঠিন। সেই জায়গায় ইলেকশনের প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য উপযুক্ত না, সে ফ্যাসিবাদের সাধক পূজারী। তা আমার দেশ তো তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য। সুতরাং এইটা একটা কথা আপনি বলেছেন যে বরঞ্চ তারা নির্বাচনে অংশগ্রহণ করার কথা ভাবলেই সে নির্বাচন হয়তো বা বৈধতা নিয়ে প্রশ্ন আসবে, কারণ তারা শাস্তি ফেস না করে, তারা ট্রায়াল ফেস না করে, এতগুলো হত্যাকাণ্ডের বিচার না হয়ে তারা কিভাবে নির্বাচনের কথা ভাবতে পারে? তাহলে এই যে ছাত্ররা একে নির্বিচারে তারা নিজেদেরকে উৎসর্গ করছে। এই যে অনেকে অন্ধ হয়ে গেছে, কারো হাত নেই, পা নেই, তারা চিকিৎসা পাচ্ছে না ঠিক মতো, আমরা চিকিৎসাও দিতে পারছি না, যেটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে সব চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে হবে, কিন্তু এখন আমরা সেটা দেখছি অনেক ক্ষেত্রেই হচ্ছে না। এই জিনিসের মুখোমুখি যারা জাতিকে করছে তারা কি করে ইলেকশনের কথা চিন্তা করে আপনি বলেন তো? এরা তো ডাকাত, খুনি, লুটেরা, লুচ্চ, এর থেকে তো আরো উচ্চ গ্রামের বদমাইশ। জি নিশ্চয়ই আমরা আলোচনা আমি ওদিন একটি প্রোগ্রাম বলতেছিলাম যে এরশাদ সাহেবকে তো এখন স্বৈরাচার বলার সুযোগই নেই, তার চেয়ে 5000 গুণ বড় স্বৈরাচার শেখ হাসিনা। আমি ব্যক্তিগত বিদ্বেষে না, আমি আপনার রাজনীতি 71-এ পরে 15 আগস্ট পর্যন্ত আপনি যে শাসনটা দেখবেন সেই শাসনটা কোনো বিবেচনাতে মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সম্বন্ধে আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা শেখ মুজিব যেসব মন্তব্য করছে, লোকে পায় সোনার খড়ি, চোরের খনি, আমার কম্বলটা কোথায়, এ তো তার নিজের মুখের বয়ান। রক্ষী বাহিনী, দুর্ভিক্ষ, 40,000 মানুষকে হত্যা করা, বাকশাল, আপনি কি করে আপনি পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া, মানে সবকিছু আপনি যে কথাগুলো আপনি বলতে পারতেন না, সাংবিধানিক আইন করে এটা বন্ধ করা হয়েছিল। ওই যে উনি যেটা বললেন, স্কুল কলেজের বাচ্চা ছেলে মেয়েদেরকে একজন সম্বন্ধে খালি ইয়েছে মহামানব, আর আমাদের ইতিহাসে মৌলানা ভাসানী পড়া হোক বা না হোক কিন্তু মহামানব সম্পর্কে পড়তে হতো, হ্যাঁ শপথ নিতে হতো। আমাদের শেরে বাংলা ফজলুল হক সাহেব, হোসেন সৈয়দ, মৌলানা ভাসানী, আপনার তারপরে শহীদ জিয়া রহমান, তারপরে মুক্তিযুদ্ধ, আপনি তাজউদ্দিন, আমাদের উনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, তাকে যেভাবে তারা অপমান করছে তাজউদ্দিন সম্বন্ধে, আমার কাছে মনে হচ্ছে এটা টোটালি তারা ইচ্ছাকৃতভাবে মুক্তিযুদ্ধকে অপমান করছে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম শামসুজ্জামান দুদু এবং ইলিয়াস খান, তারা দুজনের কাছ থেকে, রাজনীতিবিদ এবং সাংবাদিক, দুজনকে নিয়ে আমরা আবার একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো। আপনারা আমাদের সাথে থাকবার অনুরোধ রইল। শুভরাত্রিতে আবারও স্বাগত জানাচ্ছি। রয়েছেন বিএনপির নেতা শামসুজ্জামান দুদু, সাংবাদিক ইলিয়াস খান। আমরা আসলে এই আলোচনাটা শেষ করতে অনেক সময় লাগবে, আমাদের হাতে অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। আমরা এদেশে যেভাবে নিপীড়ন, নির্যাতন, হত্যা, খুন, ধর্ষণ হয়েছে, ছাত্র রাজনীতির নামে হল দখল হয়েছে, সিট দখল হয়েছে, হলের মধ্যে অস্ত্র ভাড়া দেওয়া হয়েছে, হলের মধ্যে মাদক ব্যবসা করা হয়েছে, এবং এই সার্বিক বিষয় মিলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে দেশকে কীভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, সব কিছু কিন্তু আলোচনাটা বিষয়বস্তু। কিন্তু একই সাথে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক সাংবাদিকরাও কিন্তু নির্যাতিত হয়েছে, তারাও কিন্তু জুলুমের শিকার হয়েছে। আমরা সে আলোচনাটা করব, তবে তার আগে আমি ইলিয়াস ভাই আপনার কাছে একটু আসতে চাই যে এখন একটা প্রশ্ন এসছে যে গত 15 বছরে ছাত্রলীগের নানা রকম কর্মকাণ্ডের কারণের জন্য অনেকগুলি বিশ্ববিদ্যালয় এখন ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে, এখানে ছাত্রনেতা আছেন, সাবেক ছাত্রনেতা আছেন। তো এই ছাত্র রাজনীতি বন্ধ করলে কি সমাধান হয়ে যাবে, নাকি না আমরা গত 15 বছরে যে ছাত্রলীগের নামে যারা নির্যাতন করেছে তার বিচার করব, নাকি ছাত্র রাজনীতি বন্ধ করব? ছাত্র রাজনীতি বন্ধ করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ এই দেশে যত অর্জন এটা কিন্তু ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আসে। দুদুভাই একটু বলছেন, আমরাও জানি যে 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, দুদুবের একদম সামনের সাথে ছিলেন, আমরাও ছিলাম। এবার ইভেন এই যে 24 সালে এই যে এটা ছাত্ররা বিরাট ভূমিকা পালন করেছে। ছাত্র রাজনীতিবদ্ধ সিদ্ধান্ত আত্মঘাতী হবে আমাদের রাজনীতির জন্য। রাজনীতি কিন্তু বিরাজনীতিকরণ শেখ হাসিনা অনেক করে গেছেন, পার্লামেন্টের সব ব্যবসায়ীদের নিয়ে গেছেন। আমাকে দেশটি চালাবে কিন্তু রাজনীতিবিদরা, আপনি আমি চালাতে পারবো না, ব্যবসায়ীরা চালাতে পারবো না। মূল ড্রাইভিং সিটে থাকবেন তারা, রাজনীতিবিদরা, অন্যরা তাদেরকে সহযোগিতা। সুতরাং ছাত্র রাজনীতি বন্ধের কোনো সুযোগ নেই। হয়তো ধরন চেঞ্জ হতে পারে, যেমন ছাত্রলীগ যেগুলো করেছে
যেমন আমাদের সময় পর্যন্ত 93, 94, 95 সাল পর্যন্ত নিশ্চয়ই আপনার মনে আছে, ক্যাম্পাসে কিন্তু সব সংগঠন সক্রিয় ছিল। ছাত্রলীগ ছিল, ছাত্রদল ছিল, তারপরে বাম সংগঠনগুলো, সবাই বসতো, এই টেবিল ও টেবিল সবাই বসতো। এই কথা থাকতে, এবং আমি তখন সাংবাদিকতা করি, দৌড়দৌড়ি করতে হতো, কারণ তখন তো একজন লিখে পাঠিয়ে দিল সেই সুযোগ ছিল না। ধরুন মধুর কেন্দ্রের সামনে একটা সমাবেশ হচ্ছে, সেটাও লিখতে হচ্ছে, আবার ডাকসু ভবনের সামনে হচ্ছে, অপরাজয় বাংলায় হচ্ছে। কিন্তু 15.5 বছর কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়গুলো একদম স্থবির জনপদ। এবং আপনি লক্ষ্য করবেন যে ওই যে কথাটা একটু আগে বলেছি, আবার রিপিটেশন হয়ে যায়, সকল গণতান্ত্রিক আন্দোলন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূলত প্রথম শুরু করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু এই 15.5 বছরে কিছু দেখিনি বা শুনিনি। কারণ ছাত্রদের এমন অনেক চিত্র কিন্তু আমরা জানিও না, হয়তো দুদুভাই জানা আছে, আমি সাংবাদিকদের কল্যাণে কিছু জানি, যে অনেক ছাত্র কিন্তু তাদের পড়াশোনা শেষ করতে পারেনি, যারা ভিন্ন ছাত্র সংগঠন করে, ছাত্রলীগ বাদে যারা করেছে, তারা পরীক্ষা দিতে পারতো না, হলে যেতে পারতো না, নানা দুর্বিষহ জীবন। এবং ঢাকায় অনেক ছাত্র খুব দুর্বিষহ জীবনযাপন করেছে। এবং ছাত্রলীগ পেটেও বাহিনীতে পরিণত হয়েছে। সব আপনি দেখবেন হেলমেট বাহিনী, ছাত্রলীগের কারণে হেলমেট বাহিনী থাকতে হবে। মনে আছে নিশ্চয়ই যে ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল, সেই 8-9 ক্লাসের ছাত্রদের কি নির্মমভাবে পিটিয়েছে, সেও আন্দোলন এবারও দমন করতে চেয়েছে। তখন কিন্তু হেলমেটের একটা প্রচলন শুরু হয়ে গেল, হেলমেটের দামও বেড়ে গিয়েছিল তখন। এবং এবার কিন্তু এই ছাত্রগুলো এখন এবার যে আন্দোলন করেছে ওই ছাত্রগুলো আছে কিন্তু, কারণ তারা এখন গত 6 বছর আগে হয়েছে বোধহয় সেই আন্দোলনটি, এখন তারা শুধু একটু আগে যে কথা বলেছি, এই যে ঘৃণা সৃষ্টি হয়েছে, এই ঘৃণা কাটাতে আওয়ামী লীগের বহু বছর লাগবে। আমি ছাত্র রাজনীতি প্রসঙ্গ ছাড়া গণমাধ্যমের যে নানা রকম কথা, সেটা একটা কথা তুমি আপনার কাছে জানতে চাই। আপনি ছাত্রনেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, আপনি যে সময় সর্বশেষ ডাকসুর নির্বাচনের জন্য দুদুরিপন পরিষদ বোধ যেটা হয়েছিল, সে সময় কোনো এক ভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক আমার একটা নাম আসছিল সাহিত্য সম্পাদক হিসাবে। নিয়ামত এলাহির পরে আমি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় আমার হয়তো সেটা সম্ভব হবে না। আমি একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, বিগত 15 বছরের আওয়ামী লীগ রিজিমে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া ছাত্রলীগ নিয়োগ করতো, বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কাজ হতো, সেই উন্নয়ন কাজের মধ্যে তারাই নির্ধারণ করতো কন্ট্রাক্টর কী হবে, সেখান থেকে পার্সেন্টেজ সেখানে নেওয়া হতো। এবং বিশ্ববিদ্যালয়ের যে ধরনের দলীয় যে নানা রকম প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের মধ্যে ছাত্ররা যদি না যেতে চায় তাদেরকে বাধ্য করা হতো, তাদেরকে মারা হতো, তাদেরকে লেখাপড়া করতে। সেই অবস্থার পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখেন? এবং একই সাথে যে গণমাধ্যমের মধ্যেও কিন্তু এক ধরনের চাপ ছিল। আজকে অনেকের মধ্যে ক্ষোভ থাকতে পারে যে গণমাধ্যম কেন করেনি, কিন্তু ভাই গণমাধ্যম তো আসলে একটি প্রতিষ্ঠান, সে তো টিকে থাকতে হবে। আপনি গণমাধ্যম এবং ছাত্র রাজনীতির এই বিগত সময়টাকে আপনি কীভাবে দেখেন? ছাত্র রাজনীতি মানে যেটা বলা হচ্ছে ওটা ঠিক ছাত্র রাজনীতি ছিল না, মানে ছাত্রলীগ যেটা করেছে বা সরকার সমর্থিত যেসব লোকজন, এটা সেফ ডাকাতি করছে, খুন করছে, দখল করছে, সেটা কারণে আপনার এই যে ছাত্র আন্দোলন হলো বা অন্য জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, যেভাবেই তারা থাকুক না কেন, এই রাজনীতি আর ছাত্রলীগ এক না, তো ওইটা নিষিদ্ধ হবে যেটা জবরদখলকারী, খুন, লুটেরা। মানে ইউনিভার্সিটি, আপনি আমাদের ইউনিভার্সিটির যে স্মৃতি, মানে আপনার বা আমাদের ইলিয়াস বা আমি, এগুলো তো মানে আপনার যারা হলে থাকে নাই বা ক্যাম্পাসে চলাফেরা করে নাই, তাদের এই স্মৃতিটা যে নির্মমভাবে যে ধ্বংস করে দিছে। অর্থাৎ গোপনে লুকিয়ে বিরোধী পক্ষের ছাত্ররা কেউ পরীক্ষাও দিতে পারে নাই, মানে জাস্ট ইউনিভার্সিটি ভর্তি হয়েছিল এইটুকু, সাধারণ ওই মানে বিএ এমএসসি বা এটা এগুলো করে তারা চলে গেছে। এই যে কত নির্মমতা, এটা ভাবা যায় না তো একটা জীবনে। আমাদের কত স্মৃতি না, যেটা একটা বইও লিখি না, সেটা এত সুন্দর, এত মানে মোহনীয় হবে যে আমার মনে হয় সেটা বেস্ট সেলার হবে। সেটা এই ছাত্রলীগ বা এই খুনিরা এটা ধ্বংস করে দিছে। তো বিচার হলে, নিষেধাজ্ঞা আসলে ওইটা আসতে পারে, কিন্তু সাধারণ যেটা ইলিয়াস সুন্দর করে ব্যাখ্যা করছে, বাংলাদেশে যা কিছু সুন্দর, যা কিছু ভালো, স্বাধীনতা সহ সব ছাত্রদের শুরু করছে। এবং এই ছাত্রদের হাতে যদি আপনি সে অধিকার কেড়ে নেন, তাহলে এটা বন্য সমাজে রূপান্তরিত হবে কালক্রমে। শুধু ছাত্র রাজনীতি কিন্তু রাজনীতি না, একটা ভালো সাংবাদিকের জন্ম দেয়, একটা ভালো ছাত্রের শিক্ষকের জন্ম দেয়, একটা ভালো আবৃত্তিকারকের জন্ম দেয়,
ভালো নাট্যশিল্পী জন্ম দেয়, ওই জায়গাতে ছাত্র রাজনীতি থেকেই কিন্তু আসে। সব যে একেবারে জাতীয় রাজনীতিতে আসে এমন না। এমনকি এই সচিবালয়ে যারা সচিব হিসাবে এখন আছে, তাই কোনো না কোনো ছাত্র সংগঠনে তারা ছিল একসময়। পাকিস্তানে তো যারা ভালো ছাত্র তারা তো ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করতো, এবং পরবর্তীতে তারা ভিপিজিএস শুধু না, সমাজের বিভিন্ন বর্ণের। মিডিয়ার ক্ষেত্রে দেখেন না, আপনি একটা চমৎকার কথা বলেছেন যে মিডিয়ার সঙ্গে যারা যুক্ত ছিল তারা কেন সেই ধরনের ভূমিকা নেয় ভূমিকা নিয়েছে, এটা বলা ঠিক হবে না। তাদের সংসার ছিল, তাদের জীবন ছিল, তাদের মা বাবা ছিল, তারপরেও তারা নিয়েছে। যেমন মাহমুদুর রহমান সাহেবের কথা শোনা, এই যে তার একটা পত্রিকার কারণে তার জীবন ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে এখনো সে সারেন্ডার করে জেলখানায় গেছে, আইনের প্যাসেজ হোক, যে ভুলের কারণে হোক, তাকে কিন্তু আবার জেলে যেতে হলো। তো ইনি কি সাংবাদিক না? তার পুরো প্রতিষ্ঠান আমার দেশ ধ্বংস হয়ে গেছে। চ্যানেল 1 ধ্বংস হয়ে গেছে, দিগন্ত ধ্বংস হয়ে গেছে, ইসলামিক টিভি, মানে মিডিয়ার লোকরা ছিল না এটা বলা ঠিক হবে না। আর যেগুলো প্রতিষ্ঠান এখন আছে যাদেরকে দোষারোপ করা হচ্ছে, আমি মনে করি তার একটা প্রতিষ্ঠান বাঁচানোর জন্য হয়তো কোনোভাবে মাথায় নিয়েছে কিভাবে থাকলে প্রতিষ্ঠানটা থাকে। তার মানে তার অর্থ এই দাঁড়ায় না যে তারা সবাই ক্রিমিনাল, একটা অংশ থাকতে পারে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু সবাই না। যেমন এই আব্দুল সালাম সাহেব, আপনার 21 টিভি, আমাদের তো মাঝে মাঝে জেলে যেতে হয়েছে, ডিবি অফিসে থাকতে হয়েছে। এই আব্দুল সালাম সাহেবকে আমি যেভাবে ডিবি অফিসে দেখছি, একটা খাঁচার মধ্যে জাস্ট বসে থাকতে পারে, প্যান্ট শার্ট অথবা শুটেড বুটেড মানুষ ছিল, জুতা খুলতে দেওয়া হয়নি তার, মানে খাঁচার মধ্যে সেই খাঁচার মধ্যে, মানে ওইটা না দেখলে ঠিক বোঝা যাবে। ডিবি অফিসে খাঁচা আছে নাকি? খাঁচা মানে সে এক অদ্ভুত, আমরা ছেলে ছিলাম, আমরা দেখতে পারছি, কিছু করার কিছু নাই। তার একটা কম্বল পর্যন্ত দেওয়া হয়নি। নভেম্বর ডিসেম্বরে যে ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে সে নিচে পত্রিকা অবস্থায়, তারপরে তো তার টেলিভিশনটাও নিয়ে নেওয়া হয়েছে। 21 তো তার হাতে ছিল না, পরে এটা বিক্রি করে দেওয়া হয়েছে। সে কি মিডিয়ার লোক না? তো সে শুধুমাত্র জনাব তারেক রহমান আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারপারসনে একটা বক্তৃতা প্রচার করছিল, এইটাই তার অপরাধ। সর্ববৃহৎ রাজনৈতিক দলের অ্যাক্টিং চেয়ারপারসনে একটি বক্তৃতা প্রচার করা যাবে না, কি আপনি অবস্থার ভিতরে। আমি অসংখ্য সাংবাদিকদের কথা জানি যারা শুধু মামলা না, হামলা না, তাদের জীবন সংশয় হয়েছে। এই যে সর্বশেষ যে আমাদের আন্দোলন, ছাত্র জনতা, 5 জন সাংবাদিক মারা গেছে। ওরে আরো ভালো বিশ্লেষণ দিতে হবে। শুধু মৃত্যুবরণ করছে 5 জন, আর কত ধরনের তারা বিপদে মানে মুখোমুখি হয়েছে। সেই জন্য আমার কাছে যেমন মনে হয় বাংলাদেশের সৃষ্টিতে যেমন ছাত্রদের সকল ভূমিকা ছিল সফল, সেই সঙ্গে এদেশের মিডিয়ার, সাংবাদিক এবং পেশাজীবী, এই যে আপনার ডাক্তার মিলন, উনি তো একটা পেশাজীবী ছিলেন, যেটা 90 গণঅভ্যুত্থানের আগে আগুন জ্বালিয়ে দিয়েছিল, ডাক্তার তো। এরকম পেশাজীবী নানান সেক্টরে আছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে আমাদের গৌরবের ইতিহাস আছে, আমাদের ন্যাক্কাজনক ঘটনাও আছে। এই জাতি বীরের জাতি আমি মনে করি, সর্ববিবেচনায় এটা বীরের জাতি। এ কখনো কারোর কাছে মাথা নত করেনি, সবসময় বিদ্রোহ করছে। ব্রিটিশরা বরঞ্চ বাঙালি জনগোষ্ঠীকে সবসময় ভেতো বাঙালি, এমনকি রবীন্দ্রনাথ বলেছে আমাদেরকে বাঙালি করছে মানুষ করুন। যারা মানুষ করেনি, যারা ব্রিটিশের রাজত্ব টিকিয়ে রাখার জন্য বালুচ, পাঠান, গুর্খা, আমরা মনে করি না খুব, ব্রিটিশরা তাদের প্রশংসা করছে। তারা ব্রিটিশের সেনাবাহিনীর, বাঙালি বিদ্রোহ করছে। এই যে ক্ষুদিরাম বোমা মারছে, সে বাঙালি। এই যে সুভাষচন্দ্র বসু, সে ব্রিটিশকে বিদ্রোহ মানে চ্যালেঞ্জ করছে সরাসরি স্বাধীনতা, যদি তিনি সফল হননি। এই ধরনের অসংখ্য ঘটনা বাঙালি আছে। ঠিক তেমনি আরেক বাঙালি এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি সফল হয়েছেন, শহীদ জিয়া রহমান। এটা আমার কাছে মনে হয়েছে আমরা সেই জাতি। আপনি এর সংস্কৃতি, এর অন্যান্য বর্ণ দিকগুলো আপনি যদি একটা একটা করে ভেবে দেখবেন যে কোনো জাতি গোষ্ঠী থেকে এরা মেধাবী। সেই জন্য এই জাতির উপরে কেউ যদি, যেমন শেখ হাসিনা শেষে বুঝছে যে কিভাবে পালিয়ে বাঁচতে হয়, এবং এই দলগতভাবে এই দল আমার কাছে মনে হয়েছে আগাগোড়া এটা ফ্যাসিজম তারা চর্চা করছে। সেই জন্য বাংলাদেশের গণতন্ত্র যদি রাখতে হয়
তাহলে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে ফ্যাসিজমকে আপনার বাদ দিতে হবে, এর ছাড়া দুদু ভাই আমি কথা বলবার অনেক সুযোগ ছিল, পারিনি। 30 সেকেন্ডে কিছু বলবেন কিনা? পালিয়ে যেতে ফার্স্ট টাইম বাংলাদেশের রাজনীতি কেউ কিন্তু পালিয়ে যায়নি। এরশাদের পতন হয়েছে, তিনি কিন্তু পালিয়ে যাননি। তারপর 1/11-এর সময় বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কিন্তু বহু চেষ্টা হয়েছে, তিনি কিন্তু যাননি। বাট দুদিন আগে শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না এটি বলে তিনি দুদিন পর নিজেই পালিয়ে গেলেন। তো আমাদের কি বলে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই। আমি শুধু একটুকুই বলতে চাই, আওয়ামী লীগ যে ফ্যাসিজম চালিয়েছিল বাংলাদেশে, আগামী দিনে যারা দেশ শাসন করবে, যেই আসুক, তারা যেন এটিতে শিক্ষা নেয় যে এটি করলে কিন্তু সবার পরিণতি একই হবে। সুতরাং আমরা চাই একটি মানবিক বাংলাদেশ। নিশ্চয়ই আমরা আয়নাঘর চাই না, আমরা দুদুভাইয়ের নামে 200 মামলা চাই না, প্রতিদিন তার কোর্টে হাজিরা দিতে হবে এটা দেখতে চাই না। আমরা চাই একটা মানবিক বাংলাদেশ, এদেশের মানুষ সুখে শান্তিতে যাতে মর্যাদা নিয়ে থাকতে পারে, কোনো দেশের কি বলে মুখাপেক্ষী হয়ে যেন থাকতে না হয়। যেমন একটি শিশুর এখন 1.5 লাখ টাকা মাথায় ঋণ আছে, এই অবস্থায় দেশ ফেলে গেছে বড় বড় মেগা প্রজেক্টের নামে। আমরা এগুলো চাই না, সব কিছু দেখে শুনে ভালো করে। যেমন এবার একটি পজিটিভ দিকে যে চার্টার্ড বিমানে যাননি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা, এটি খুব পজিটিভ দিকে। আর বিশাল বহর নিয়েও তিনি জানেন, এটি খুব ভালো দিক। তো আমরা চাই এগুলো থেকে আমাদের রাজনীতিবিদদের যেমন শেখার আছে, আমাদের এগুলোই প্রত্যাশা যে আমরা এরকম একটি বাংলাদেশ চাই। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন জনাব শামসুজ্জামান দুদুর কাছ থেকে তার নির্মোহ বক্তব্যগুলো। ইলিয়াস খান তিনিও সাংবাদিকতা পেশায় যুক্ত থাকলেও রাজনীতিটা বেশ ভালোই বুঝেন এবং সে বুঝবার তাগিদ দিয়ে কিন্তু তিনিও আজকে আমাদের সবাইকে সাবধান করলেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে পরিণতি হয়েছে, ভবিষ্যতে কিন্তু এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং আমি শেষে একটা কথা বলতে চাই যে গত জুলাই আগস্টের যে কালো অধ্যায়ের রচনা করেছিল যারা, সেই কালো অধ্যায়ের রচনার যে সুবিচার সেটা যাতে প্রত্যেকটি নাগরিক পায়। যারা হত্যার শিকার হয়েছে তার পরিবার পায়, যিনি আহত হয়েছেন তার পরিবার যাতে সেই ক্ষতিপূরণ এবং হত্যার বিচার সহ সামগ্রিকভাবে এই যে ফ্যাসিস্ট সরকারের যে দুর্নীতি দুঃশাসনের সময়টা আমরা পার করে এসেছি, সেই সময়টার সুবিচার যাতে সকলে পায়, সেটি আপনাদের সকলের কাছে সেই অনুরোধ করে আপনারা সকলেই সেই বিষয়ে গণজাগরণ তৈরি করবেন, সে প্রত্যাশা করে আজকের মতো আমাদের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।